তারও আগে ২০২১ সালে যখন ১৪তম জুডিশিয়ারি শুরু হয় আরকি, যখন আমি অ্যাপিয়ার দিয়ে ওইবার আবেদন করি এবং ওইবারই ভাইভাতে যাই আরকি। এরপরে ১৫তম, ১৬, ১৭ মানে ১৭ তে এসে আল্লাহ হয়তো আমার রিজিকটা রাখছে, এবার হয়েছে আরকি, সুপারিশপ্রাপ্ত হয়েছি। আর বর্তমানে আমি ডাচ বাংলা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আছি। হয়তো পোস্টিং হলে চলে যাবো। এটুকুই আমার পরিচয়। খুব বেশি এর বেশি কিছু নাই বলার মতো আরকি। এখন আপনারা এখানে অনেকেই জয়েন করছেন আরকি। আ হয়তো এর পরেও অনেকে আসবেন। তো আ আসলে যে কোর্সটা নিয়ে আপনারা এখানে জয়েন করছেন সেটা হচ্ছে যে ১৯ তম যে জুডিশিয়ারিটা হবে হয়তো আরো ১ বছর বা ১৩-১৪ মাস পরে সেটার একটা প্রস্তুতিমূলক ক্লাস বা আলোচনা বলা যেতে পারে আরকি। আপনারা আগ্রহ দেখিয়ে বা অনেকে ভর্তি যারা এখানে এসেছেন। তো তাদের সাথে কিছু সাধারণ কথাবার্তা আজকে হবে বা পুরা কোর্সটা কিভাবে চলবে বা আসলে কি করা উচিত জুডিশিয়ারি নিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকে। সেগুলো নিয়ে আসলে আমরা কথা বলব। আ আপনাদের যারা এখানে যুক্ত হয়েছেন সবারই জুডিশিয়ারি আ অবশ্যই খুবই আবেগের জায়গা বা খুবই ইচ্ছার জায়গা। পরিবারের সদস্যদের ইচ্ছার জায়গা। তা না হলে আসলে এত রাতে এখানে আপনারা জয়েন হইতেন না আরকি। আমার যেটা মনে হয় আরকি আমরা যখন এরকম আ মানে অনার্স ফাইনাল ইয়ারে বা 3rd ইয়ারে বা 2nd ইয়ারে পড়তাম, আ তখন থেকেই এই ধরনের আগ্রহ কাজ করত বিভিন্ন সেমিনারে যুক্ত হওয়া। অনেক সময় কোচিং ও করেছি 3rd ইয়ার বা 4th ইয়ারে উঠে যে না হ্যাঁ জুডিশিয়ারি দিতে হবে। তো আপনারা কেউ একটু কথা বলেন আসলে জুডিশিয়ারি নিয়ে আপনাদের কোন কোশ্চেন আছে কিনা? বা কি ধরনের প্রশ্ন আপনারা জানতে চান? আমিও কিছু কথা তো অবশ্যই বলব। তারপর আপনাদের কয়েকটা কোশ্চেন শুনি আসলে আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোহাম্মদ সালাউদ্দিন। স্যার এবার আমি 2nd ইয়ারে আছি স্যার। ৩ মাস পর আমি 3rd ইয়ারে উঠবো। তো স্যার আমি এমন একটা কোর্স চাচ্ছিলাম যেটা আমার বিজিএস প্লাস একাডেমিক ২ টাই কভার করবে। তো এই ক্ষেত্রে কি স্যার আপনাদের যে কোর্সটা আছে এটা কি স্যার আমাদের একাডেমিক পড়াশোনা কভার করবে? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে মানে আপনার কোশ্চেনের উত্তরটা দিয়ে নিই। হ্যাঁ, আমি সাথে তার কি আগে স্যার এটা আপনার কি কোশ্চেন ইংলিশে নেওয়া হবে হ্যাঁ, কিনা? জি, জি কোর্সটা আমি কি শোনেন। ইংলিশে হবে? জি, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই তারপর অন্যদের কোশ্চেন নিচ্ছি। সেক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে জুডিশিয়ারিতে যে ৩ ধাপের পরীক্ষা আমাদেরকে দিতে হয় প্রিলি, রিটেন এবং ভাইবা। সেখানে প্রিলি এবং ভাইবা কোনটাই হচ্ছে আমাদেরকে জাজ বানায় না। জাজ বানায় মূলত রিটেন, লিখিত পরীক্ষা আরকি। অনেকে দেখা যায় যে মানে আপনার প্রশ্নের উত্তর এর মধ্যে আছে। আমি একটু ব্যাখ্যা করে বলতেছি। অনেকে দেখা যায় যে ৩০-৪০ মিনিট বা ২৫-৩০ মিনিট ভাইভাতে থাকেন। কিন্তু হচ্ছে যে খুব আনন্দিত হয়ে ভাইভা থেকে বের হয় হয়তো ভাবে যে সেবার তার হয়ে যাবে। কিন্তু আল্টিমেট তার হয় না। এবার খুব ৪-৫ মিনিট ৫-৬ মিনিট ভাইভা দিয়েও চাকরি হয়। তো দেখা যায় যে রিটেন এর নাম্বার যাদের হাতে থাকে তো মানে রিটেন এর নাম্বার যাদের বেশি থাকে তারাই মূলত হয় আরকি। সেক্ষেত্রে আমাদের কোর্সটা যেভাবে সাজানো আছে বা আমাদের যারা মেন্টর আছে আ অনেকেই সিনিয়র আমি তো মাত্র সুপারিশপ্রাপ্ত হইলাম। অনেকে যারা সিনিয়র আমাদের ভাইরা যারা আছেন আ তারা দীর্ঘদিন ধরে এখানে পড়ান। তো কোর্স প্ল্যানটা এমনভাবে সাজানো যাতে করে লিখিত প্রিপারেশনটা অনেক ভালো নেয়া যায়। কারণ আমাদের দেখা যায় যে প্রিলির পরে ১.৫ থেকে ২ মাস কখনো ১ মাস সময় থাকে। সে সময় আসলে লিখিত প্রিপারেশন টা নিয়ে পেরে ওঠাটা খুব মুশকিল। আর লিখিত প্রিপারেশন কেন্দ্রিক যখন এই কোর্সটা চলবে তখন একই সাথে আপনার একাডেমিক পড়াশোনাটা হয়ে যাবে। ধরেন আপনি এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট পত্রিকার আইন। তো এটা আপনাকে ভালোভাবে পড়ানো হচ্ছে। লিখিত প্রশ্ন যেভাবে হয় জুডিশিয়ারির। তো আমাদের ইউনিভার্সিটির যে করছেন সেটা কি এটা অবশ্যই তো এরকমই নাকি এর বাইরে তো কোনো কিছু না? হ্যাঁ, কিছু কোর্সেন একাডেমিক ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে যে কমেন্টারি রিলেটেড বা বিভিন্ন আ দেশের উদাহরণ দিয়ে সেটা হয়তো আমাদের জুডিশিয়ারির সাথে আ ওই জিনিসটা সরাসরি অনেক সময় পড়ে না। কিন্তু ল রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেটা তো অবশ্যই একাডেমিক পড়াশোনার সাথে কভার করবে। সালাউদ্দিন ভাই আপনি কি বুঝছেন আমার কথা? জি স্যার, কোর্সটা কি ইংলিশে নেওয়া হবে না বাংলাতে স্যার? মানে আমাদের একাডেমি কি ইংলিশে চলে? আচ্ছা। এখন দেখেন জুডিশিয়ারিতে বাংলা বা ইংলিশে লিখলে যে খুব নাম্বার বাড়ি করে বা বাংলায় লেখার কারণে কেউ জাজ হচ্ছে বা হচ্ছে না, ইংলিশে লেখার কারণে বেশি নাম্বার পাচ্ছে এমনটা না। হ্যাঁ, আমার পরিচিত বা আমরা একই সাথে পরীক্ষা দিয়েছি বাংলায় লিখে এবার ৮ম হইলো আমার বিশ্ববিদ্যালয়ের ছোট বোন।
এরও আগে আমাদের ইউনিভার্সিটি এক ভাই সাখাওয়াত ভাই, ইনিও ভাইও মাঝে মাঝে এখানে পড়ায়, উনিও অষ্টম হয়েছিল বাংলায় লেখে। বা এইবারও 17তম 31তম এরকম অনেকে আছে যারা বাংলায় লিখছে। আবার অনেকে আছে যারা ইংলিশে লিখে হচ্ছে। তো বাংলা ইংলিশ কোনোটাতেই যে বাংলায় লিখলে আমি জুডিশিয়ারিতে হবে না বা ইংলিশে লিখলে আমার জুডিশিয়ারি হবে এমন কোনো কথা নাই। আপনি যে ভাষায় লিখতে পছন্দ করেন বা যে ভাষাটা লিখলে আপনার মাথায় একটা জিনিস আছে সেই জিনিসটা কলম দিয়েও আপনি লিখে আসতে পারতেছেন পরীক্ষা হলে, সেই ভাষায় আপনাকে লিখতে হবে জুডিশিয়ারিতে। কিন্তু এই বিষয়টা তো আবার আমাদের একাডেমিক ক্ষেত্রে প্রযোজ্য না যে আমি বাংলায় লিখবো, এটা তো ইউনিভার্সিটি গুলা মানবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কোর্সটা যখন করাবো সেখানে বাংলা ইংলিশ বোথ থাকবে, কারণ অনেকেই বাংলায় লিখবে অনেকে ইংলিশে লিখবে। যার যেটা লিখতে সে পছন্দ করে, বা যেটা লিখলে তার একটু গুছিয়ে লিখতে পারে সে সেই ভাষায় লিখবে। সেক্ষেত্রে সম্পূর্ণ ইংলিশও বলা যাবে না, সম্পূর্ণ বাংলায় বলা যাবে না, আমাদের গাইডলাইন থাকবে বোথ আর কি। কিন্তু আমরা টা বোঝাবো যে ল এর যে বেসিক বা অন্যান্য সাবজেক্টের যে বেসিক বিষয় সেটা বাংলাতে বোঝাটাই হচ্ছে উম, বা বোঝানোর উপর প্রাধান্য থাকবে, যাতে করে মানে মূল জিনিসটা, কারণ ধরেন আপনি তে পড়েন, তো আপনি জুডিশিয়ারি বা অ্যাডভোকেসি সবই বাদ দেন, আপনি গ্রামে গেলে সাধারণ মানুষ আপনার কাছে আসে, এসে বিভিন্ন বিষয় বলে, এটা কেউই ইংলিশে আপনাকে বলবে না, আপনাকে বাংলায় ইস্যুটা বলবে এবং ওইটা শুনে আপনাকে উত্তর করতে হবে। কারণ আপনি যে চাকরিই করেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে ল রিলেটেড ইস্যু আসবে। তো টা আপনাকে বাংলায় বুঝতে হবে এবং সেই ইস্যু গুলো আপনার কাছে বাংলায় বলা হবে, কেউই এসে আপনাকে ইংলিশে বোঝাই দিবে না থিমটা যে ভাই আমার এই সমস্যা আপনি আমাকে ব্যাখ্যা দেন। সেক্ষেত্রে যখন যেকোনো কোচিং এ বা যেকোনো এই ধরনের প্রোগ্রামে মূল থিমটা মেন্টররা চেষ্টা করে তার বাংলায় বোঝাতে। একই সাথে ইংলিশে নোট থাকে, ইংলিশেও বুঝায় দেওয়া হয় টেকনিক্যাল টার্ম গুলা। এরকম ভাবেই কোর্স গুলো আসলে চলে। জি স্যার, বুঝতে পেরেছি। জি। অন্য কারো কোনো কোশ্চেন আছে? আপনারা আম, কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছেন সামগ্রিক যে কোনো বিষয়ে? না আপনাদের। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আমিনুল হাসান। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। স্যার, আমার প্রশ্নটা ছিল, আমি হয়তোবা 19তম বিজিএস পরীক্ষায় অংশগ্রহণ করব। তো এখানে ম্যাথমেটিক্স যে কোর্সটা থাকে যেটাতে 50 মার্ক থাকে, তো ওইটাতে কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে? আচ্ছা, শুধু জুডিশিয়ারি না, বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় চাকরির পরীক্ষা সেখানে কোথাও ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো আপনি জুডিশিয়ারি বলেন বা বিসিএস বা যে কোনো পরীক্ষা, এখানে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। তো এখন থেকে যেহেতু এক এক 12 মাস বা 14 মাসের একটা সময় আপনি পাবেন, তো আপনার এখন থেকে চেষ্টা করতে হবে ক্যালকুলেটর ছাড়া, মানে ছোট ছোট যোগগুলাও না কম মানে কোনোভাবেই ক্যালকুলেটর ইউজ না করা। এমনকি আমরা অনেক সময় করি প্র্যাকটিস করার সময় আমাদের টেবিলে মোবাইল থাকে, তো ঠিক আছে এটা তো পরীক্ষা হলে পারবো, আমি একটু মোবাইল দিয়ে বা দ্রুত করে ফেলি, এই অভ্যাসটাও বাদ দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে ভয় পাচ্ছেন বা করতে চাচ্ছেন না, দুই একটা হতে পারে। আমি কিছু কমন বিষয় নিয়ে কথা বলি, এর বাইরে যদি আপনাদের কোশ্চেন থাকে তখন আপনারা প্রশ্ন করুন। অলরেডি আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম একটা অলরেডি বলে ফেলছি, যে প্রিলি এবং ভাইবার যে বিষয়টা। প্রিলি হয়তো আমাদেরকে বাছাই করে দিবে যে আসলে কারা মানে মূল যে প্রতিযোগিতাটা সেখানে ঢুকবে। তো প্রিলি আমাকে রিটেনের টিকিট দিচ্ছে কিন্তু প্রিলি আমাকে জাজ বানাবে না, এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। সো আমাদের জুডিশিয়ারি যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা ধরে ধরে রিটেন কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে। সেটা আমাদের মানে প্রিলি তো সেটাই পড়বে, ভাইবা তো সেই রিলেটেড প্রশ্ন পড়বে। এটা একটা ব্যাপার। আহ আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। 15তম জুডিশিয়ারি যখন আমি ভাইভাতে যাই আর কি, তখন আমাদের মানে তখন হচ্ছে হাসান ফয়েজ সিদ্দিকী স্যার চিফ জাস্টিস ছিলেন এবং উনি ভাইবা বোর্ডে থাকতেন আর কি। তো একই সময় আমার ইউনিভার্সিটির যিনি চেয়ারম্যান ছিলেন সরকার আলী আক্তাস, আপনারা অনেকে চিনে থাকবেন আর কি, উনিও ভাইবা বোর্ডে ছিলেন। তো আমি যখন ভাইভাতে প্রবেশ করি তখন স্যার আমাকে চিনতে পারার কারণে উনি ওইখান থেকে ভাইবা বোর্ড থেকে বের হয়ে পাশে একটা ওয়েটিং রুম আছে বা সেখানে নাস্তা করা যায়,
ওইখানে চলে যাচ্ছে যাতে ওনার স্টুডেন্ট উনি ভালোভাবে চিনেন, এটা যেন কোনো প্রভাব না পড়ে। তো যাক, স্যার চলে গেছেন। আমি সিটে বসার পরপরই আমাকে চিফ জাস্টিস আমাকে আপনার যে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা আছে এটা বলতে বলছে। তো আমি এটা বলা শুরু করছি, মানে মুখস্থই বলছি, প্রায় 6-7 মিনিট বা 8 মিনিটের মতো লাগছে আমাকে শেষ করতে এটা। পরবর্তী চিফ জাস্টিস স্যার আমার স্যারকে আবার পাশের রুম থেকে ডেকে নিয়ে আসছেন, যে সকালে একটা স্যারকে ডেকে নিয়ে আসছেন এবং বলছেন যে আপনার ছাত্র তো খুব ভালো বলতে পারে, বা ওর ওর মুখস্থ ক্ষমতা অনেক ভালো এবং খুব সুন্দর করে বলতে পারছে। তো মানে এইটা হচ্ছে, যদি ভাইবা বোর্ডে এমনটা হয়, সেখানে ভাইবা দিয়ে আসার পরে আমি তো মানে মোটামুটি খুবই আশাবাদী যে এবার আমার চাকরিটা হবে। তো ওই চাকরিটা কিন্তু আমার হয় নাই। তো এটা এটা আমি বুঝছি যে পরবর্তীতে না, হয়তো আমার লিখিত লিখিত নাম্বার অনেক কম। মানে এই কথাগুলো আপনাদের এই জন্য বলতেছি যে আমাদের প্রিপারেশন, মানে আপনি এইখানে থাকেন বা না থাকেন, আমাদের সাথে কোর্স করেন বা না করেন, যেখানেই যাই করেন, আপনাকে সবসময় চিন্তা করতে হবে, বা আপনি কিছুই করলেন না, বাসায় বসে পড়লেন, সবসময় চিন্তা করতে হবে আমার হাতে একটা সিলেবাস আছে, এই সিলেবাসটা লিখিত কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে। এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে অনেকের মনে আরেকটা বিষয় থাকে যে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি বা আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু সেটা ঢাকার বাইরে, বা হচ্ছে আমি তো ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা হচ্ছে রাজশাহী বা চট্টগ্রামের না, বা আমি কিছু কিছু ইউনিভার্সিটির নাম নিচ্ছি, সবগুলো নাম নিতে পারতেছি না, এইগুলো আসলে বিষয় না। আমাদের ব্যাচে এবার যিনি ফার্স্ট হয়েছেন তিনি বরিশাল ইউনিভার্সিটি। এরপরে দেখা গেছে যে টানা কয়েকবার রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হচ্ছেন। এখন এবার বরিশাল ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে। এরপরে আমরা যদি 16-র দিকে তাকাই, তো রাগিব মুস্তফা যে দ্বিতীয় হলো, সে কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এরও আগে আমরা 14তম দিকে যদি দেখি, নটরডেমের একজন আপু আর কি, ক্যাটরিনা গোমস, অনেকে চিনে থাকবেন, উনি কিন্তু ওই সময় নটরডেম থেকে প্রথম রিকমেন্ডেড হয়েছিলেন। তো এইখানে ব্যাপারটা আসলে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি কোনো বিষয় না। ভালো পাবলিক ইউনিভার্সিটি একটু খারাপ, মানে ওই তুলনায় প্রতিযোগিতায় পিছায় থাকা পাবলিক ইউনিভার্সিটি, এগুলো কোনো ইস্যুজ না। ইস্যুজ হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন। তো এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে আমার হবে কিনা। এটা কোনো ইস্যুজ না। এরপরে আমার যে বিষয়টা, আরেকটা বিষয় হয় যে প্রিপারেশনটা আমরা যখন নিতে শুরু করি, সেটা হলো যে আমরা পাবলিক ইউনিভার্সিটি যারা ছাত্ররা থাকে বা ছাত্রী থাকে, ম্যাক্সিমাম হচ্ছে গ্রাম থেকে আসে। তো এরপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যেটা হয় যে ইংরেজিতে মানায় নিতে খুব কষ্ট হয়। অনেকেই যেটা করে যে মানে ইংরেজিতে মানে ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা এটা ইংরেজিতে নিচ্ছে, এটা তার উপর একটা অত্যাচার মনে করে। এরপর এরকম করতে করতে 1.5 বছর বা 2.5 বছর 3 বছর চলে যায়, এরপর জুডিশিয়ারি প্রিপারেশন। তখন সে কিছুটা ইংলিশের সাথে অভ্যস্ত হয়, তখন আবার সে ভাবতে থাকে যে আমি বাংলায় লিখবো জুডিশিয়ারি নাকি ইংলিশে লিখবো। এটা খুব মেজর একটা ইস্যু। সবার মনে এই প্রশ্নটা জাগে যে আসলে আমার কি করা উচিত। তো এই প্রশ্ন অলরেডি আমি বলে ফেলছি যখন একজন কোশ্চেন করছিলেন যে আসলে এটা কি। তো এই ক্ষেত্রেও কোনো ইস্যুস না, বাংলা ইংলিশে আপনি যে ভাষায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এখানে তো আসলে অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না, যা প্রশ্ন করছে আপনাকে সেটাই লিখতে হবে। ধরেন দণ্ডবিধির 302 ধারা নিয়ে একটা ঘটনা দেওয়া আছে, যে ঘটনাটা পড়ে আমার বুঝতে হবে যে এটা 302 এর একটা ফ্যাক্ট, বা আরো অন্য কোনো একটা বিষয় নিয়ে, বা প্রতারণা নিয়ে চুক্তি আইনের একটা কোনো কিছু দেয়া আছে। মানে আমাকে এক্স্যাক্টলি উত্তর করতে হবে যে এই বিষয়টা অমুক আইনে অমুক ধারায় পড়ে। কারণ আমি খুবই ভালো ইংলিশে লিখলাম কিন্তু ধারাটা ভুল লিখলাম, আইনটা ভিন্ন লিখলাম, আমার তো লাভ নাই কোনো। সো কোন ভাষায় আমি লিখবো এক্ষেত্রে হচ্ছে কোনো মেজর ইস্যুস না। যে ভাষায় আপনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে ভাষায় লিখলে আপনার দুই একটা লাইন নিজের ভিতর থেকে আসবে, সেই ভাষায় লিখতে হবে। এরপরে আরেকটা ব্যাপার থাকে যে অনেকেই থাকেন যে একাধিকবার ভাইবা দিচ্ছেন, হচ্ছে না। আসলে এটা তার অযোগ্যতা না। অনেক একাধিকবার ভাইবা দেওয়া মানে হচ্ছে সে আহ এমন হইতে পারে সে আইনগুলা ভালো জানে, এমন হইতে পারে যে সে মোটামুটি সব সাবজেক্টের একটা মিনিমাম প্রিপারেশন আছে, কিন্তু আরেকটু পরিশ্রম করলে হয়তো হয়ে যাইতে পারে। তো এটাও খুব বেশি যে মেজর ইস্যুস যে তার হচ্ছে না বা অযোগ্যতা, এমনও না। আবার আমরা কেউ কেউ আমাদের আশেপাশে দেখি যে প্রথমবার বা 1-2 বার দিয়ে রিকমেন্ডেড হয়ে যাচ্ছে। এটা অবশ্যই তার মেধার একটা বিষয়, বা কিন্তু সে যে অনেক বেশি জানে এবং তার কাছে 4-5 বার 5-6 বার ভাইবা দিয়ে যে হচ্ছে না সে খুব খারাপ, এমনও কিছু না আসলে। তো এই বিষয়গুলো অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে যে উনি প্রথমবারে হয়ে গেল, আমি হচ্ছি না কেন, আমার কি তাহলে যোগ্যতা কম আছে। আহ, আসলে জুডিশিয়ারি ব্যাপারটা হচ্ছে, বা বিসিএস এ, আমি একই সাথে এই দুটা চাকরির কথা বলবো, এইখানে প্রসেসে ঢোকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি
অনার্স শেষ করে অনেকে অ্যাপিয়ার দিয়ে আবেদন করতে পারে, অনেকে দেখা যায় যে কিছু গ্যাপের কারণে মাস্টার শুরু করার পরে প্রথম জুডিশিয়ারি হয়। তো এই অর্থাৎ আপনার প্রথম জুডিশিয়ারি যেটা, তখন থেকে আপনাকে প্রসেসে ঢুকতে হবে। প্রসেসটা কেমন? আপনার মিনিমাম প্রিলি পাস করতে হবে। তো মিনিমাম প্রিলি পাস করলে যেটা হয়, 10 দিনের রিটেন পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে 10 দিন রিটেন পরীক্ষা, আহ, মাঝখানে একটা ফ্রাইডে থাকে, সেই দিন গ্যাপ থাকে, অর্থাৎ 11 দিনে 10টা পরীক্ষা দিতে হয়। বলা যায় যে একদিনও গ্যাপ নাই। আমরা বলি যে 10 দিন টানা পরীক্ষা দিই, কারণ মাঝখানে যে ফ্রাইডে একটা গ্যাপ থাকে ওটাকে আসলে গ্যাপই মনে হয় না। এই যে প্রসেসটা, অর্থাৎ আপনি প্রিলি টেকার পর 10 দিন টানা রিটেন দিতে হবে। প্রতিটা পরীক্ষা সাথে অন্য পরীক্ষার কোনো সিলেবাসে মিল নেই। এই প্রসেসে ঢোকা এবং এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এবং সেই মানিয়ে নিয়ে যদি প্রথমবার হয়ে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না হয় আরেকবার দেওয়া, না হলে আবার যাওয়া। এই প্রসেসে ঢুকতে পারলে আলটিমেট জুডিশিয়ারিটা তার হবে। এই জন্য বলছে যে আসলে জুডিশিয়ারি বা বিসিএস আপনাকে হইতে হলে প্রসেসে ঢুকতে হবে। এরপরে অনেকেই আরেকটা বিষয় নিয়ে খুবই হীনমন্যতায় থাকে, সেটা হচ্ছে বিভাগের রেজাল্ট। অর্থাৎ সিজিপিএ ভালো বা খারাপ, আমার জুডিশিয়ারি হবে কিনা। আমার খুবই কাছের, ব্যক্তিগতভাবে পরিচিত 2.56 এবং 2.98 নিয়ে রিকমেন্ডেড হয়েছে, এবং তারা এখন খুব বড় পোস্টে চলে গেছে, অর্থাৎ 5-6 বছর তাদের চাকরির বয়স এখন। আবার আহ, মানে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট বা ফার্স্ট ক্লাস সেকেন্ড বা ফার্স্ট ক্লাস থার্ড, এমনও অনেকে আছেন যারা মানে প্রিলি পাস করতেছে না। এখন যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড প্রিলি পাস করতেন, উনি অযোগ্যতা না, উনি হয়তো এই বিষয়টা ভেবেই দেখি নাই, বা উনার টিচার বা অন্য কোনো চাকরি তার আহ, উম, খুবই প্রিফারেবল জায়গা আছে, যে জুডিশিয়ারিটাকে সে সিরিয়াস ভাবে নিচ্ছে না। আবার যিনি 2.56 বা 2.98 নিয়ে রিটেক দিয়ে কোন রকম পাশ করে জুডিশিয়ারি রিকমেন্ডেড হচ্ছে, উনি হয়তো ডিপার্টমেন্টে পড়াশোনার সিরিয়াস ছিলেন না, কিন্তু যখন ওনার মনে হয়েছে যে না আমাকে ভালো কিছু করতে হবে, তখন থেকে উনি সিরিয়াস হয়ে গেছেন। তো ডিপার্টমেন্টের রেজাল্ট খারাপ ভালো এটাও কোনো ইস্যুস না, ইস্যুস হচ্ছে আপনি আসলে কি চান, আপনার জুডিশিয়ারি হইতেই হবে কিনা, আপনার স্বপ্ন কিনা যে আপনি বিচারক হবেন, সেটার উপর সবকিছু নির্ভর করে। এটা মোটামুটি জুডিশিয়ারি রিলেটেড যে কোশ্চেন গুলো আমাদের মাথায় ঘুরে, সেই সব বিষয় নিয়ে আমি আমার মতো করে একটু বললাম। এখন আপনাদের অনেকের যদি প্রশ্ন থেকে থাকে, আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আফ্রিকান লিগ্যাল স্টাডিজ বিভাগে থার্ড ইয়ারে পড়ছি। আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম যে রিটেনে আপনি যে বলছেন রিটেনেই আসলে টেকার সম্ভাবনা সব থেকে বেশি, তো রিটেনে কি হ্যান্ড রাইটিং কোনো না ফ্যাক্ট? আমি না আমি আমি সম্ভাবনা বেশি বলেন, আমি বলছি রিটেনই আপনাকে চাকরি দিবে আর কি। হ্যাঁ জি বলেন সেটাই আপনার আসলে। প্রশ্ন। রিটেনে কি আমাদের হ্যান্ড রাইটিং মানে ভালো খারাপের কোনো ইয়ে আছে যে হ্যান্ড রাইটিং ভালো হলে সে এগিয়ে যাবে, হ্যান্ড রাইটিং খারাপ হলে সে পিছিয়ে যাবে, এরকম? প্রথমত হচ্ছে যে আপনার হাতের লেখা মানে পড়ে যদি বোঝা যায়, এই যে বুঝতে পারাটা, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এই যে খাতা দেখার যে ব্যাপারটা, যারা খাতা দেখেন খুবই যত্ন করে দেখেন। জুডিশিয়ারির যে সচিবালয়টা আছে সুপ্রিয়া কামাল হলের পাশে, মানে হাইকোর্টের মাজার গেট থেকে আর কি, অনেকে আপনার চিনে থাকবেন, ওইখানে টিচাররা মানে যে যে খাতা দেখেন ওনার ওইখানে চলে যান আর কি, বা যেসব বিচারপতিরা বা সংশ্লিষ্ট বিচারকরা দেখেন, ওইখানে বসে খুবই যত্ন নিয়ে আর কি কয়েকজন মিলে একটা খাতা দেখেন, কয়েকবার চেক করা হয়। সো আপনি একটা জিনিস ঠিকঠাক লিখছেন, যে ঘটনা চেয়েছেন সেটা আপনি ঠিকঠাক লিখছেন, যে ধারা চেয়েছেন সেটা আপনি ঠিকঠাক লিখছেন। যদি বাংলার কথা বলি, একটা বাগধারা আপনি ঠিকঠাক লিখছেন, যদি ইংরেজি একটা ওয়ার্ড মিনিং আপনি ঠিকঠাক লিখছেন, একটা ম্যাথ আপনি ঠিকঠাক মিলাইছেন, হয়তো হাতের লেখা একটু খারাপ, এটার জন্য নাম্বার একদমই কম হবে না। কিন্তু একটু একটা বিষয় হচ্ছে যে রচনাগুলো যখন লিখি আমরা, বাংলা রচনায় 20 মার্ক থাকে, ইংরেজি রচনায় 20 মার্ক থাকে, এইখানে হয়তো হাতের লেখার জন্য পয়েন্ট মানে 0.5 বা 1-2 নাম্বার এদিক ওদিক হইতে পারে, কিন্তু অন্য গুলাতে হওয়ার সুযোগ কম। তারপরে আমরা একটু চেষ্টা করব যে আহ, আরো দ্রুত লিখলে আমার হাতের লেখাটা, আমার এখন যে স্টাইল আছে অন্তত এইটা যেন ঠিকঠাক থাকে। কারণ আমরা যখন দ্রুত লিখতে যাই তখন এই স্বাভাবিক রূপটাও থাকে না, সেটা একটু খারাপ হইতে পারে। যে আর কেউ কোনো কোশ্চেন করবেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসিফ ভাই আপনি বলেন। জি স্যার, আমি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আইনজীবী হিসেবে আছি, 24-এ এনরোল হয়েছি আর কি। তো জি আমার প্রশ্নটা একটু লেন্দি, এই জন্য একটু পরে করতেছি। তো বিষয়টা হচ্ছে আমাদের যে জুডিশিয়ারি যে রিটার্নের যে বিষয়টা,
ওইখানে যে আমরা কোনটার উপর বেশি ফোকাস করবো, যেমন আমার হচ্ছে জেনারেল পার্ট একটু সমস্যা, যেমন ইংলিশ আর হচ্ছে জেনারেল যেগুলা আহ, সাধারণ ছেলে। তো এখন আমি অ্যাভারেজে যে আইনের 6টা পার্ট আছে, ওই অ্যাভারেজে ওইখানে কত মার্ক আমার টার্গেট করতে হবে 100-এর মধ্যে? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি এই বিষয়ে। সেটা হলো যে মানে আপনি জুডিশিয়ারি যে সিলেবাস বা জুডিশিয়ারি যে স্টাইলে পরীক্ষা হয়, মানে এটা জাস্ট আপনি নিজেকে ওইটা ইমাজিন করেন যে 10টা আমার পরীক্ষা দিতে হবে। ধরেন আপনি চুক্তি আইন বা আমাদের সম্পত্তি রিলেটেড যে পরীক্ষাটা হয়, এখানে টিপি অ্যাক্ট থাকে, অর্থাৎ ট্রান্সফার প্রপার্টি থাকে, থাকে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইন থাকে, স্যাট ন্যাট থাকে, চুক্তি আইন থাকে। তো আপনি এই সাবজেক্টটা টার্গেট করলেন, অথবা আপনি টার্গেট করলেন হচ্ছে আমাদের বিশেষ আইন যে পার্টটা থাকে, সেখানে এক একটা সাবজেক্টে 5টা করে আইন থাকে, বা আপনি টার্গেট করলেন সংবিধানের উপর। কারণ এই পরীক্ষাগুলো কিন্তু আপনার শেষের দিকে হচ্ছে, অর্থাৎ জিনায়েল চার্টটা শেষ হওয়ার পরে ল শুরু। আর যদি আপনার টার্গেট করে সাবজেক্টটা যদি 6 বা 7 নাম্বার দিনের দিন থাকে, আপনি বলেন তো ওই সময় আপনার মেন্টাল কন্ডিশন কিরকম থাকবে, শারীরিক কন্ডিশন কিরকম থাকবে। তো আপনি জুডিশিয়ারিতে আসলে আপনি টার্গেট সাবজেক্টটা আমি ভালো দিব, এটা 65-70 তুলবো, এটা সুযোগ খুবই কম। আপনার 10টা সাবজেক্টই টার্গেট থাকবে সিলেবাস অনুযায়ী পড়া শেষ করে ফেলা, এবং কোন দিন আপনার শারীরিক কন্ডিশন ভালো থাকবে একটু কম বেশি হবে, মানে এই শারীরিক কন্ডিশন এমন না যে আপনি অসুস্থ হয়ে পরীক্ষা দিতে পারতেছেন না কিন্তু ঠিকঠাক ঘুম হয়েছে। অর্থাৎ বাংলা পরীক্ষা দিন আপনি একটু ভালো দিলেন, তো ইংরেজি পরীক্ষার আগে আপনার মোটামুটি মানসিক অবস্থা ভালো আছে, তো আপনি দেখা গেল ইংরেজি টার্গেটই করলেন না, অথচ ওই পরীক্ষাটা আপনার ভালো হইতে পারে। তো এইখানে স্পেসিফিক কোনো সাবজেক্টকে আপনি টার্গেট করে গেলে আসলে এটা বিপদ। কিন্তু কিছু সাবজেক্ট যেমন আছে, আমার 50 মার্কের যে ম্যাথ পড়ে, এটা সর্বোচ্চ চেষ্টা করা উচিত যেন একটু ভালো হয়। যেমন আমাদের বাংলা ইংরেজি গ্রামারটা একটু টার্গেট করা উচিত যে এটা যেন মোটামুটি ভালো হয়। এরপরে আমাদের যে ইনহেরিটেন্স যেটা থাকে, অর্থাৎ মুসলিম আইনে 20 এবং হচ্ছে এর আগে হিন্দু আইনে 12 থাকতো, এবার 16 মার্কের পড়ছে, অর্থাৎ 20 আর 16 36। আমরা 32ও যদি ধরি 12 মার্ক, তাহলে এই 32 মার্কের জন্য মোটামুটি একটা ভালো মার্ক থাকে। এই জায়গাগুলো আপনি একেবারেই টার্গেট করে যাইতে পারবেন। কিন্তু স্পেসিফিক ভাবে অমুক সাবজেক্ট আমার ভালো হবে, বাকিগুলো আমি এভারেজ পড়ে যাব, এটা ভুল কৌশল। কৌশল হইতে হবে যে আমার 10টা সাবজেক্টই যেন রিটেনের সময় আমি মোটামুটি পড়ে যাব, বা রেস্ট নিতে নিতে যাব, তারপরে যেন আমার প্রিপারেশন ঠিকঠাক থাকে, যে কোনো মানের প্রশ্ন করলে আমি যেন লিখে আসতে পারি। জি স্যার, বুঝতে পারছি বিষয়টা। আর হচ্ছে আরেকটা বিষয় জানার ছিল, 10 দিন টানা পরীক্ষা যেহেতু আপনি দিয়েছেন, তো এখানে মানে সিলেক্টিভ বা কোনো সাজেশন বেস পড়ালেখা করে যেতে হয়, আর কেস রেফারেন্সের বিষয়টা, মানে কেস রেফারেন্স কি প্রতিটা কোয়েশ্চেনে চাইলে আমি দিব, নাকি শোনেন, রিলেটেড আপনি হলে দেওয়া যায়? আচ্ছা, আমাদের যদি আপনার কাছে লাস্ট যে কোশ্চেন গুলো, ধরেন আমি 4টা জুডিশিয়ারি রিটেন দিয়েছি বা ভাইবা দিয়েছি 14 থেকে 17 পর্যন্ত, এই কোশ্চেন গুলো আমার কাছে আছে, বা এর আগের কোশ্চেন গুলা আমার কাছে আছে, কিন্তু অত বেশি আপন মনে হয় না ওই কোশ্চেন গুলো, ওই পরীক্ষাগুলো আমি দিই না, কিন্তু ওইগুলো দেখার জন্য দেখছি। আপনি লাস্ট 4 বা 5 বছরের প্রশ্নগুলো নিয়ে যদি দেখেন, সংবিধান ছাড়া এবং দুই একটা অন্য অন্য 5টা আইনের দুই একটা কোশ্চেন ছাড়া কোথাও স্পেসিফিক ভাবে টেস্ট লিখতে বলে এমন কোনো পরীক্ষায় পড়ে না। মানে আপনার ওই যে টিপি মানে সম্পত্তি আইন বলেন, বিশেষ ক্ষমতা আইনের বা আপনার বিশেষ আইনের যে পার্টটা বলেন, বা হচ্ছে আপনি মুসলিম আইনের যে পার্টটা বলেন, এখানে স্পেসিফিক ভাবে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে অমুক কেসের আলোকে লিখো, এমন প্রশ্ন পরীক্ষা এখন পড়ে না। সংবিধানেও যে টেস্ট যেগুলো থাকে, আপনার 5টা কোশ্চেনের মধ্যে আপনি যদি মনে করেন যে আমি কেস ছাড়াই লিখবো, কোনো কেস লিখবো না, তাও আপনি লিখে আসতে পারবেন। তো এই যে এই বিষয়টাকে আসলে মানে পেইন হিসেবে নেওয়া যাবে না যে আমি এই আইনগুলো লিখবো। আমাদের অবশ্য এই ব্যাপারটা এই জন্য হয়েছে যে কিছু গাইড বই এবং কিছু শিট আছে বাজারে, যেখানে দেখবেন যে আপনি সাক্ষ্য আইনের মধ্যে প্রতিটা লাইনে কেস দিয়ে রাখছে, ডিএলআর দিয়ে রাখছে, দণ্ডবিধিতে প্রতিটা লাইনে ডিএলআর দিয়ে রাখছে, কেস দিয়ে রাখছে। আচ্ছা, কিন্তু আপনার যে প্রশ্নটা পরীক্ষায় লিখতে হচ্ছে, সেখানে কোথায় কেস লাগে? লাগে না কিন্তু। সো আমরা এমনি যখন পড়াশোনাটা করি, মুসলিম আইনেও কিছু কিছু আইনের সাথে মানে কেসের সাথে আমাদের এমনি অভ্যস্ত তৈরি হয়, প্রত্যেকটা সাবজেক্ট হয়। ওইটাকে আপনি এনজয় করেন যে না, অমুক প্রশ্ন বা অমুক ঘটনার সাথে এই কেসটা লেখা যেতে পারে। কিন্তু যখন আপনি মানে প্রতিটা প্রশ্ন বা প্রতিটা টপিকের সাথে 5টা কেস মুখস্থ করার চেষ্টা করতেছেন, এটা করার দরকার নেই, এই পেইনটা নেওয়া যাবে না। আপনি প্রতিটা সাবজেক্ট দেখেন না বিশ্লেষণ করে, মানে জুডিশিয়ারি দিতে হলে তো আপনাকে কোশ্চেন বিশ্লেষণ করতে হবে। দেখেন কোথায় কেস লাগতেছে, লাগছে না কিন্তু। কিন্তু হ্যাঁ, আপনি ওই যে এনজয় করে পড়তেছেন,
এই ঘটনাটা অমুক ঘটনার সাথে বা অমুক টপিকের সাথে আছে, পরীক্ষা হলে যদি আপনার ব্যাটে বলে মিলে মনে করে আপনি লিখে দেন। কিন্তু আমাকে একেবারেই ধারার মতো করেই মনে রাখতে হচ্ছে অমুক আইনের অমুক ধারার সাথে এই ঘটনা, এই ডিএলআর, এইভাবে দরকার নেই। জি, বুঝতে পারছি। আচ্ছা, অন্য কেউ কোনো প্রশ্ন থাকলে করতে পারে। না, আপনারা কি অনেকেই জয়েন করে চলে গেছেন বা এরকম নাকি অনেকে হয়তো ভাবতেছে যে কোশ্চেন তো সব করেই ফেলতেছে, আমি শুধু শুনেই যাই, নাকি এমন কিছু? না ভাইয়া, আছি। স্যার তাহলে কি আসসালামু আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রাজু শেখদার বলছিলাম খুলনা মাওতো ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে, ফাইনাল ইয়ারের জি, স্টুডেন্ট। জি স্যার, ভাই আমার বলেন। একটা কোশ্চেন ছিল যে বিজিএস এবং বার কাউন্সিল এই দুইটা কি স্যার একসাথে মানে হয়ে যাবে? মানে যদি এই বিজিএস এর এই কোর্সটা করি আমি, দুইটা আচ্ছা কি একসাথে কমপ্লিট করা আচ্ছা, পসিবল? বিপিএস এবং বার কাউন্সিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ভালো কোশ্চেন করছেন। প্রথমত হচ্ছে বার কাউন্সিলটা 100% হবে, 100% না। কেউ যদি জুডিশিয়ারির প্রিপারেশনটা নেয় সিলেবাস অনুযায়ী, তাহলে বার কাউন্সিলের পরীক্ষা তার কাছে খুবই মানে সামান্য একটা ব্যাপার মনে হবে। আপনার 42 বা 43টা আইন পড়তে হচ্ছে খুব ভালো করে, সেখানে মাত্র 6টা আইনের উপর পরীক্ষা হয়। তো এই বিষয়টা আপনার কাছে মানে খুবই আহ, সহজ একটা ব্যাপার হবে যদি আপনি জুডিশিয়ারিতে পিলিটিকার মতো একটা প্রিপারেশন নেন। জাজ হবে কিনা, রিটেন সে টিকবে কিনা, ভাইভাতে সে পার হবে কিনা, সেটা পরের বিষয়। কিন্তু জুডিশিয়ারি পিলি টিকবে এমন একটা প্রিপারেশন যদি কারোর মধ্যে থাকে, তাহলে বার কাউন্সিলের লাইসেন্স নিয়ে তারা চিন্তা করার দরকার নেই। এটা একটা ব্যাপার। সো বার কাউন্সিল জুডিশিয়ারিটা কমপ্লিট হচ্ছে যে কোনো একটা জুডিশিয়ারি কোচিং করলে। এখন বিষয় হচ্ছে যে আমাদের জুডিশিয়ারির সাথে যে 400 মার্কের জেনারেলের যে প্রশ্নটা হয় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ এবং হচ্ছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলীর উপর, এটা সিলেবাসটা যদি আমরা বিসিএস এর সিলেবাস দেখি, তাহলে বেশ মিল আছে। বেশ মিল আছে বলতে যে মোটামুটি বলা যায় যে পুরো অংশই মিল আছে। ওদের যা পড়ে আমাদের মিল আছে। কিন্তু আপনি যদি বলেন যে জুডিশিয়ারির ব্যাচে যেভাবে পড়ানো হয় সেটা দিয়ে সম্পূর্ণ বিসিএস টা কভার হবে কিনা, এটা আসলে হবে না। কেন হবে না? আপনার বিসিএস এ যেহেতু আপনি জুডিশিয়ারিতে 600 মার্কের ল পড়তেছেন, পরীক্ষা দিচ্ছেন, তার সাথে জেনারেল বিসিএস এর সিলেবাসের মতো করে একটা সিলেবাস দিচ্ছে। তো এইখানে যে যে ধাপের প্রশ্ন প্রিলি রিটেন বা যে ধরনের কোশ্চেন থাকে, সেটা বিসিএস এর মানের কোশ্চেন, মানে মান বলতে যে ওদের থেকে ছোট বা ওদের থেকে সহজ এমন না। এখানে প্রশ্নের ধাপটাই আলাদা, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়ে পড়ে যাইতে হবে জুডিশিয়ারি রিলেটেড জেনারেল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। কিন্তু বিসিএস এর যে ওদের যে পরীক্ষা সিস্টেম, যে মানের কোশ্চেন, এর জন্য আরো এক্সট্রা কিছু পড়া লাগতে পারে। সো মানে আপনি যদি বলেন যে কমপ্লিট 100% হবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে না। দুটো প্রিপারেশনের ডিফারেন্স আছে বিসিএস এর জেনারেল এবং আমাদের জুডিশিয়ারি জেনারেল। বিসিএস এর তো জেনারেল না, বিসিএস এর পুরা সিলেবাস আর আমাদের জুডিশিয়ারি যে জেনারেল, সেটার মধ্যে প্রিপারেশনের পদ্ধতিগত ডিফারেন্স আছে, কারণ কোশ্চেনের মান সম্পূর্ণ আলাদা। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ কারণ স্যার। আপনি যদি আইসিটির প্রশ্ন দেখেন, আইসিটির জন্য আপনার অনেক বেশি প্রেসার নিতে হয় বিসিএস এ। সেখানে আমাদের জুডিশিয়ারি বিসিএস জুডিশিয়ারি যে রিটেন, সেখানে একটা বা দুটো আইসিটি কোশ্চেন থাকে, পিলিতে একটা থাকতেই পারে। কারণ এখন আপনি লতে যে হিউজ প্রেসার নিচ্ছেন, এখন জেনারেলেও যদি আইসিটির উপর আপনার হিউজ প্রিপারেশন নেওয়া লাগে, মানসিক দক্ষতার উপর হিউজ প্রিপারেশন নেওয়া লাগে, তাহলে আপনার ল এতে এই প্রিপারেশনটা সে কিভাবে নিবে? এই জন্য ডিফারেন্স আছে পরীক্ষার পদ্ধতিগত বিষয়, কিন্তু সিলেবাসটা সেম। স্যার, জি, ম্যাথ আর থ্যাংক ইউ। বিজ্ঞান সম্পর্কে যদি একটু বলতেন, প্রস্তুতিটা আমরা কেমন ভাবে শুরু করব? আচ্ছা, কেমন ভাবে শুরু করবেন এটা তো আপনি হচ্ছে মানে একদিনে পারবেন না। এটা প্রতিদিন একটা চেষ্টা করে বা একটা গাইডলাইনের ভিতর থেকে যাইতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনাকে ম্যাথ এবং বিজ্ঞানে ভালো পারতে হবে, এটা হলো প্রথম কথা। এখন অনেকেই আবার ম্যাথ বা বিজ্ঞানে একটু ভয় পায়, বা অনেকেই সায়েন্স থেকে আসে না, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের আবার এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নাই। এখানে তিনটা বা তিনটা ম্যাথ পেরে বিজ্ঞান ভালো লিখেও জাজ হয়, আবার 10টা ম্যাথ প্রতিবার পারতেছে কিন্তু রিটেন ফেল করতেছে বা ভাইভাতে বাদ করতেছে। তো এইটাকে আবার
খুব মানে একেবারে আমার 10টা ম্যাথ হইতেই হবে, 8টা ম্যাথ হইতেই হবে, বিজ্ঞানে আমাকে ফাটায় লিখে আসতে হবে, এইরকম ভাবে কেউ কারোর উপরে এই চাপটা নেওয়া যাবে না। কিন্তু যেহেতু 14 বা 15 মাস বা 12 মাসের একটা টাইম আমাদের হাতে আছে, প্রতিদিন আধা ঘন্টা যদি আমি মানে অনেকে মিউজিক শোনে, অনেকে ইসলামী সঙ্গীত বা ধর্মীয় বিভিন্ন গান শুনে বা মিউজিক শুনে, সেগুলো শুনতে যেও বা বিনোদনের অবস্থায়ও যদি কেউ আধা ঘন্টা করে ম্যাথ আজকে থেকে শুরু করে বা কালকে থেকে শুরু করে, তার 7টা 8টা ম্যাথ এমনিতেই হবে। আর বিজ্ঞানের ব্যাপারটাও যদি অল্প অল্প করে প্র্যাকটিস করা যায়, তাহলে দেখা গেছে যে ওই চাপটা নেওয়া লাগতেছে না যে আমাকে ম্যাথ বিজ্ঞান ভালো দিতেই হবে, বরং ম্যাথ বিজ্ঞান তার ভালো হবে। তবে হ্যাঁ, এই জুডিশিয়ারি বা বিসিএস যেটাই বলেন, আপনাকে মানে চাকরিতে ভালো করতে হলে এই ম্যাথ রিলেটেড ইস্যুস গুলা একটু ভালো করলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়। ভাইয়া বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য কোন কোন বই কিনলে ভালো হবে বা কোন রাইটারের কোন বই কিনলে ভালো হবে এটা কি বলে দিবেন আপনারা? হ্যাঁ, বিষয় হলো যে আপনাকে আহ প্রত্যেকটা কোর্স মানে আমি তো সব কোর্সই পড়াবো না, আমি যদি আপনাদের সাথে থাকি বা পড়াই, সেক্ষেত্রে দেখা গেছে আমি স্পেসিফিক কিছু সাবজেক্ট পড়াবো। আমাদের সাখাওয়াত ভাই আছেন, নিলয় ভাই আছেন, ওনারাও কিছু কিছু কোর্স পড়াবেন, সিআরপিসি কে পড়াবেন, কেউ প্ল্যান কোড পড়াবেন, কেউ বাংলা ইংরেজি পড়াবেন। তখন ওই মেন্টররা বা ওই স্যারেরা স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলে দিবেন যে এই বই কিনতে হবে। তবে বা আমাদের এখান থেকেও কিছু গাইডলাইন, কিছু ম্যাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করা হবে, সেটা পিডিএফ ফাইল বা হচ্ছে যে বিভিন্ন নোট থাকতে পারে, অন্যান্য ফাইল থাকতে পারে। আর এমনি বেসিক হচ্ছে আপনার প্রত্যেকটা লয়ের মূল বইটা আপনি বাংলায় লিখেন আর ইংলিশে লেখেন, বাংলা ইংলিশ বোথ আর কি। এখন তো বইগুলা দেখবেন যে বাজারে যে বইগুলো আছে বাংলা ইংলিশ একসাথে লেখা থাকে, এরকম বোর্ড মানে আপনার যে মূল বেয়ার এক যেটা, সেটা আপনার কাছে থাকলেই হবে। এরপরে কেউ যদি স্পেসিফিক কোনো রাইটারের বই বলেন, তখন আপনার সেটা কিনে ফেলবেন, কিন্তু আপাতত আপনার কাছে শুধুমাত্র বেয়ার এক যেটা মূল আইন যেটা, সেটা থাকলে হবে আর কি। আর ঠিক আছে ভাইয়া। কোর্সের টাইমলাইন বা কতদিন থাকবে এটা নিয়ে কোর্সে লিখছেন, এটা অ্যাডমিন অবশ্য আপনাদের উত্তর দিয়ে দিছে আর কি। 2 বছর থাকবে আর কি। আচ্ছা, অন্য কেউ কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি বিষয়ের উপর ক্লাস নেবেন? আমি জেনারেল সাবজেক্টও পড়াবো, আবার ল পড়াবো আর কি। লতে দেখা যাচ্ছে যে মানে বিশেষ আইনও পড়াতে পারি, সংবিধানও পড়াতে পারি, প্রপার্টিও পড়াতে পারি, এদিকে বাংলা ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে। আচ্ছা স্যার, আমাদের বিজ্ঞান এবং গণিতের জন্য কি বই ফলো করা উচিত স্যার? কারণ সবগুলো বোর্ড বই তো আমাদের কাছে কালেক্ট করতে খুবই অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, অসুবিধা হচ্ছে এই কথাটা, মানে এই কথাটার সাথে আমি একমত না আর কি। মানে অসুবিধা হচ্ছে বলতে, আপনি চাইলে তো এটা সংগ্রহ করতে পারেন, এক। আর দুই হচ্ছে যে আমরা স্পেসিফিক ভাবে বোর্ড বইয়ের যে অঙ্কগুলা করতে হয় 9, 10 এবং 8 এর বই থেকেই বেশি বেশি করতে হয়, সেটা তো অবশ্যই করা হবে। এর বাইরে আমাদের মানে সব বই থেকে সংগ্রহ করেও কিছু ম্যাথ থাকে, যেগুলা এক জায়গায় করে আনা, আহ, বা হচ্ছে আমরা সিলেবাস ধরেও করাবো যে সরলীকরণ, সেখানে দেখা গেছে যে সবগুলো একসাথে আনা আছে, তার মান নির্ণয়, সমীকরণের সবগুলো একসাথে আনা আছে, এভাবেও করা হবে আর কি। আর আপনি যদি বলেন যে আমি নিজে থেকেই করব, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে বোর্ড বইগুলা সংগ্রহ করা কঠিন, তাহলে আমাদের বাজারে অনেক বই আছে, দেখবেন যে 6 থেকে 9, 10 পর্যন্ত একসাথে করে বইগুলা পাওয়া যায় আর কি। এমন একটা বই আপনি কালেক্ট করতে পারেন। আর এই কোচিং থেকে যেটা করা হবে যে আপনাকে ওই টপিক ধরে ধরে সেগুলো সব এক জায়গায় করা আছে, সেগুলো এক জায়গায় করা আছে, সেখান থেকে করানো হবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ। জি, নেক্সট কেউ কোশ্চেন? হ্যাঁ বলছিলাম যে আমাদের সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে?
আচ্ছা, এগুলো আমাদের অ্যাডমিন আছেন, উনি আপনাদেরকে বলবেন আর কি, যে সপ্তাহে কোন দিন। অবশ্য আপনাদের সুবিধার কথা, যেহেতু অনেকে আপনার রানিং স্টুডেন্ট, অনেকে টিউশন থাকে, বা হচ্ছে, ও অ্যাডমিন অলরেডি বলছেন যে শনি সোম বুধ এই কোর্সটা থাকবে আর কি। তারপরেও আসলে যে এটা একেবারেই আইন না, এটা চেঞ্জ করা তো হবে, করা যাবে বা চেঞ্জ করা হবে হয়তো, বা কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের অনেকেরই পরীক্ষা থাকবে, যেহেতু আপনারা রানিং স্টুডেন্ট, এগুলোর উপরে ভিত্তি করে। কিন্তু একটা টাইম লাইন তো অবশ্যই থাকবে, বা একটা গাইডলাইন থাকবে, একটা রুটিন থাকবে। তো ভাইয়া আচ্ছা, আমরা আমি তো যেটা আচ্ছা, বলছিলাম ম্যাথের যে ব্যাপার, আচ্ছা আচ্ছা, আমি একটু বলিনি যে উনি এখানে আমাদের সিলেবাসে যেভাবে সাজানো আছে আর কি, এখানে দেখবে যে বীজগণিত বা জ্যামিতি এগুলো আলাদা করা আছে, এর মধ্যে আবার টপিকের নাম দেওয়া আছে, ওইগুলো আমরা 6 7 8 9 10 বা হায়ার ম্যাথ যেখান থেকেই থাকুক, সেটা এক করে প্রশ্ন করে বা আপনার গাইডলাইন বা দেওয়া হবে। হ্যাঁ আমরা তো এখানে হচ্ছে যে সবাই আলাদা আলাদা ভার্সিটি থেকে এখানে অ্যাড হয়েছি। তো আমাদের এক্সামও আলাদা আলাদা ডেটেই হবে হয়তো, কিন্তু হচ্ছে যে সেই ক্ষেত্রে কি একজনের জন্য কি সেটা কোনো কম্প্রোমাইজ করা হবে যে এই না, দিন পরীক্ষা শুনেন ছিল? শুনেন, আমি বলি, না, একজনের সাথে জন্য কম্প্রোমাইজ করাও তো উচিত না, এটা আপনিও, আপনি তো নিজেই ভেবে দেখেন, এটা উচিত না। কিন্তু ম্যাক্সিমাম মানুষের যখন সুবিধা থাকবে, ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্টের যখন সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, সেটা হয়তো চেঞ্জ হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে চেষ্টা করা হবে সব সময় রুটিন মেনটেন করে ক্লাস নেওয়া, তাতে আপনাদের উপরে একটা দায়িত্ব বা বাধ্যবাধকতার জায়গা চলে আসে, যে না, আমি টাইম অনুযায়ী এটা শেষ করব। আর তারপর আপনি না পারলে, যেহেতু সব ক্লাস রেকর্ড থাকবে, আপনারা রেকর্ডটা শুনে নিতে পারবেন, রেকর্ডের অ্যাক্সেসটা আপনাদের থাকবে, সবসময় আপনার অ্যাক্সেস নিয়ে সেটা শুনতে পারবেন বা নোট নিতে পারবেন। এরপরে এই রেকর্ড ক্লাস করার পরে যদি আপনার কোনো অসুবিধা থাকে, পরবর্তী লাইভ ক্লাসে তো আপনি মেন্টরদের সাহায্য নিতে পারবেন। কিন্তু ভাই ওই যে শনিবারে যে এক্সামটা হবে সাপ্তাহিক, ওইটা যদি দিতেন আপনার এই পরীক্ষার জন্য, সেমিস্টারের জন্য। প্রশ্ন থাকবে, আপনি এটা করে মেন্টরকে পাঠালে সে এটা থেকে আপনাকে মূল্যায়ন করে দিবে। ঠিক আছে। জি, আপনাদের মানে প্রশ্ন পর্বকে আমরা এখানে শেষ করবো, আর কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা? তো আশা করি আপনাদের হয়তো কোনো কিছু জানার নাই, কিংবা এটা এমনও হতে পারে যে মোটামুটি জানার যা ছিল আমরা আলোচনা করে সেগুলো মোটামুটি জানা হয়ে গেছে, বা আপনাদের কনফিউশনের জায়গা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা কি আমাদের জুডিশিয়ারির যে ব্যাপারটা, জুডিশিয়ারি যে সিলেবাসটা আপনাদের কাছে মনে হয় আছে সবার কাছে নাকি? জি স্যার আছে। জি স্যার আছে। তারপরে না থাকলেও জুডিশিয়ারি ওয়েবসাইট থেকে এই সিলেবাসটা আপনারা সবাই মানে প্রিন্ট করে রাখবেন। আর এখান থেকেও তো একটা একটা আপনাদের গাইডলাইন দেওয়া হবে, সেটার সাথে মিলিয়ে এটা পড়তে সুবিধা হবে। আর আজকে এখানে আমাদের এই কোর্সে যারা অ্যাডমিট হন নাই, কিন্তু মানে আজকের এই ফ্রি যে আলোচনাটা হচ্ছে, এইখানে জয়েন করছেন এমন কেউ কি আছেন? বা থাকলে চাইলে আপনি আপনার পরিচয়ও দিতে পারেন বা কথা বলতে পারেন। জি স্যার, আমি আমি নুরুল হাসান। আমি এখনো এই কোর্সে জয়েন হইনি, কিন্তু free class করছি। আপনারা হচ্ছে যে মানে কোর্সের করেন না কেন ভাই? আমরা যখন বা সেকেন্ড মানে ফোর্থ সেমিস্টার পার হওয়ার পরেই তো জুডিশিয়ারি নিয়ে প্রতিদিন মাথায় কত কোশ্চেন ঘুরতো, মানে এরকম স্পেস খুঁজতাম যে কার কাছে কোশ্চেনটা করব, কাকে করব। আহ, নাকি তাহলে হয়তো হইতে পারে আপনারা অনেক স্মার্ট বা আপনারা অনেক বেশি জানেন, আমরা
আমরা তো আসলে এখানে অনেকেই আছে 2000 সালের পরে জন্ম। আপনারা তো অনেক বেশি আসলে মেধাবী প্লাস হচ্ছে অনেক বেশি স্মার্ট। এজন্য এইসব প্রশ্ন গুগল করেই জেনে যান আরকি। আজকে আসলে আমাদের ওই অর্থে যে খুবই সিরিয়াস পড়াশোনা হবে এমন না। আমরা আসলে একটা প্রস্তুতিমূলক ক্লাস বলা যায় বা আলোচনা যে আসলে এই কোর্সটা কিভাবে যাবে বা অনেকের বিভিন্ন রকম প্রশ্ন থাকে। এজন্য এত ফ্রি ডিসকাশন হচ্ছে বা বারবার বলা হচ্ছে যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। সিরিয়াস ক্লাস বলা যাবে না ওই অর্থে আরকি। আর তারপরও আচ্ছা, আপনাদের তারপরে যদি প্রশ্ন না থাকে তাহলে আমি একটু একটা র্যান্ডমলি একটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমরা যেটা করি, অলরেডি এই বিষয়টা আসছে যে জেনারেল এর বিষয়টা আমাদের কিভাবে পড়া উচিত। তো মানে ল সাবজেক্ট গুলো আমাদের যেটা করে যে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। আর আমাকে আলটিমেট জাজ হিসাবে সুপারিশপ্রাপ্ত করবে জেনারেল এর সাবজেক্ট গুলা। তো জেনারেল সাবজেক্টের মধ্যে আমরা যেটা করি যে আমরা মানে ম্যাথ বিজ্ঞানটা ভালোভাবে পড়ি। বাংলা ইংরেজির উপর অনেক ফোকাস করি। কিন্তু আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানের যে সাবজেক্টটা, এটা রিটেন এর ক্ষেত্রেও আমরা ওইভাবে প্রিপারেশন নেই না। প্রিলির ক্ষেত্রেও ওইভাবে প্রিপারেশন নেই না। এখন জুডিশিয়ারি দেখেন প্রতিবার যদি আপনার প্রিলি কোশ্চেনটা দেখেন, তো সেক্ষেত্রে দেখবেন ২-৩ টা প্রশ্ন কিন্তু ঠিকই এখান থেকে পড়তেছে। আপনার প্রিলিতে ২-৩ টা কোশ্চেন থাকতেছে। আর রিটেন এ কিন্তু ১০০ মার্কের প্রশ্নের উত্তর দিতে হয় আরকি। তো ১০০ মার্কের প্রিপারেশন আমরা আল্লাহর রাস্তায় ছেড়ে দিই অথবা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিই। যাই যে এটা তো সাধারণ জ্ঞান পারি, লিখে দিব। তো এই বিষয়টাও অনেক বেশি ফোকাস করে বা খুবই ভালো প্রিপারেশন নিয়ে এই সাবজেক্টটা ম্যাথের মতো নাম্বার তোলার সুযোগ আছে। মানে যদি কারোর কাছে ঐরকম ভাবে একটা খুব গোছানো প্রিপারেশন থাকে, একটা গোছানো গাইডলাইন থাকে, তাহলে এই সাবজেক্টটাও খুব ভালো রকম মার্ক পেয়ে খুব স্বস্তির একটা পরীক্ষা দিয়ে আসা সম্ভব। এখন এখন প্রশ্ন হইতে পারে যে আমরা যদি তথাকথিত যে প্রিপারেশনটা মানে আ আমরা প্রফেসরের ২ টা বাংলাদেশ আন্তর্জাতিক বই কিনলাম, ২ টা MP3 কিনলাম বাংলাদেশ আন্তর্জাতিক কিংবা হচ্ছে বাজারে বিভিন্ন কমেন্টারি বই পাওয়া যায় এগুলো কিনলাম বা প্রত্যেক মাসে কিছু সম্পাদকীয় পড়ে বের করলো, ওগুলো পড়লাম। এইরকম কায়দায় আসলে পড়ে আ এইখানে খুব ভালো পরীক্ষা দিয়ে আসার সুযোগ নাই। এখানে খুবই পরিকল্পিত সময় নিয়ে যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আপনি এই পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবেন। আর মানে রিটেন এর প্রশ্নগুলো আপনারা কালেক্ট করবেন আরকি বা আমরা আপনাদেরকে সরবরাহ করব। যদি আপনি লাস্ট ২-৩ বছরের সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখেন, সেখানে ওরা প্রশ্নটা আপনার কাছে এমনভাবে করবে, মানে ওদের যারা প্রশ্ন করে, প্রশ্নকর্তার মাথায় থাকে আপনি হচ্ছে ধরেন ২০ বছর চাকরি করা একজন কূটনীতিক কর্মকর্তা। বা য আপনার কাছে ওরা এমন প্রশ্ন জানতে চাবে যে আপনি ওয়ার্ল্ড পলিটিক্স এর একজন বিশেষজ্ঞ রাজনীতিবিদ বা কলামিস্ট আপনি পারেন। এরকম টাইপের প্রশ্ন ওরা আপনার কাছে করবে। মানে রিটেনের যে প্রশ্নগুলো। তো সেক্ষেত্রে আপনার ঠিক কি ধরনের প্রিপারেশন নিলে আপনি এইটা পার হয়ে আসতে পারবেন? আমি কয়েকটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করতেছি। ধরেন মানে এমন একটা প্রশ্ন পড়লো যে, জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন কেন গণ আন্দোলনে পরিণত হয়ে সরকারের পতনে রূপ নিয়েছিল? আপনি এই প্রশ্ন কই পাবেন? মানে আপনি কোন গাইড বই পড়ে কি এটা লিখতে পারবেন যে, জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন কেন গণ আন্দোলনে পরিণত হয়ে একসময় সরকার পতনের রূপ নিয়েছিল? আচ্ছা, এরপর বলতেছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রে বৈষম্য কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আপনি এই টাইপের প্রশ্ন মানে গাইড বই পড়ে পাবেন না। আপনি ওই মানে কোনো সিরিজের বই কিনলেন, BCS বা জুডিশিয়ারি যেগুলো বাজারে পাওয়া যায় এগুলো পাবেন না। কিন্তু আপনার প্রশ্ন কিন্তু এই টাইপেরই পড়তেছে। আমি আরেকটা মানে আমি জাস্ট জেনারেল রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আপনাদের শেয়ার করতেছি। এমন প্রশ্ন আপনারা দেখবেন যে জুডিশিয়ারিতে পড়ে যে বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করুন। আপনি কি মনে করেন বাংলাদেশের আইন আদালত পরিবেশের যে বিপর্যয় বাংলাদেশে হয় সেটা রক্ষা করতে পারতেছে কিনা? বা ব্যর্থ হচ্ছে বাংলাদেশের আইন এবং আদালতগুলা বাংলাদেশের পরিবেশের যে বিপর্যয় হচ্ছে সেটা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এটা আপনি মনে করেন কিনা? এখন
স্পেসিফিক দেখেন এই প্রশ্নটা মানে জুডিশিয়ারিতে যে ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন পড়ে সেটা একই সাথে কিন্তু আপনার মানে লর সাথে একটা লিঙ্ক করে প্রশ্ন পড়ে। আমি 15তম জুডিশিয়ারি একটা প্রশ্নের কথা বলি। ওইখানে একটা প্রশ্ন করছিল যে মানে কোন ভাষা শহীদ সুপ্রিম কোর্টের কর্মচারী ছিল। দেখেন আপনি ভাষা আন্দোলনে অনেক পড়ছেন কিন্তু আপনি এইটুকু তথ্য জানতেন না যে একজন ব্যক্তি যে ভাষা শহীদ হয়েছিল এবং সে সুপ্রিম কোর্টের কর্মচারী মানে ক্লার্ক ছিল। তো আপনাকে ওই জেনারেল বিষয় যখন পড়তে হবে লয়ের বিষয় মাথা নিয়েই রাখতে হবে যে আমাকে আলটিমেট লয়ের সাথে লিঙ্ক এমন কিছু এখানে আসবে। তো আমাদের পরিবেশ আদালত আছে, অনেকে আপনার জেনে থাকবেন 2010 সালে পরিবেশ আদালত গঠন করা হয় একটা আইন দিয়ে। আমাদের পরিবেশ আইন আছে 1995 সালে। এখন আপনাকে দেখেন এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ওই পরিবেশ আদালত এবং পরিবেশ যে আইন তাকে সমালোচনা করে যে আসলে পরিবেশ আইন আছে সেখানে এমন ফল্ট আছে যে আপনি বিশের সাথে পাহাড় কাটতে পারবেন। এখানে আইনটা এমন ভাবে করা হয়েছে যে শুধুমাত্র মোবাইল কোর্টের উপর ফোকাস করা হয়েছে, তো নির্বাহী ম্যাজিস্ট্রেট শুধু মোবাইল কোর্ট করতেছে, তারা শোডাউন করে আসতেছে, আলটিমেট কাজের কাজ কিছু হচ্ছে না। তা আপনি সাধারণ জ্ঞান লিখতেছেন দুইটা আইনকে সমালোচনা করে। সো আপনাকে ওইভাবেই আসলে মানে সিলেবাসটাও অনেক সময় যে সিলেবাস দেখে ধরে ধরে পড়েও আপনার প্রিপারেশনে ঘাটতি থেকে যায় কিছু কিছু সাবজেক্টে। এরপরে আমি আরেকটা প্রশ্নের কথা বলি যে তিস্তা মহাপরিকল্পনা অর্থনৈতিক গুরুত্ব, তিস্তার যে মহাপরিকল্পনা সেটা অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করুন। বাংলাদেশের আন্তর্জাতিক পানি চুক্তি যে কনভেনশন আছে সেখানে বাংলাদেশ কেন সাইন করতেছে না, এটা আপনার কাছে জানতে চাচ্ছে, বা এটা আসলে সাইন করলে কেন আমরা কি কোনো দেশের চাপে যাচ্ছি কিনা, বা আসলে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল যে ওয়াটার কনভেনশন আছে সেই কনভেনশনে আমাদের যাইতে বাধা কোথায় বা বাংলাদেশে যাওয়া উচিত কিনা, এটা আপনার কাছে দেখেন জানতে চাচ্ছে। সাথে তিস্তা মহাপরিকল্পনার কথাটা যুক্ত করে দিল আসলে যে এটা গুরুত্ব কতটুকু। এখন যদি আপনি দেখেন যে এই যে ইন্টারন্যাশনাল যে ওয়াটার কনভেনশন আছে যেটা, সেটা যদি আপনি সাইন করেন বা আপনি সিগনেচারি কান্ট্রি হন, তাহলে ইন্ডিয়া আপনাকে পানি দেবে না, আপনি আদালতে যে মামলা করতে পারবেন, ইন্টারন্যাশনাল কোর্টে যাইতে পারবেন যে ভাই আমার পানি দিচ্ছে না, আমি সাইন করে আছি। কিন্তু এখন আপনার যে অবস্থা আছে আপনি কি বলতে পারতেছেন যে আমার পানি দিচ্ছে না, আমি ইন্টারন্যাশনাল কোর্টে চলে যাব? কারণ আপনি তো ওই কনভেনশনে সাইনই করেন নাই। তো আপনাকে দেখেন যে আপনি পরিবেশ নিয়ে আপনার প্রশ্ন পড়তেছে, তার মধ্যে লয়ের ইস্যু চলে আসবে। এরপরে আচ্ছা আপনারা কি সব ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি স্যার। জি ভাইয়া। এরপরে আমি র্যান্ডমলি আরেকটা আরেকটা বিষয় আরেকটা প্রশ্ন একটু করি, সেটা বলতেছি আপনাদের সাথে শেয়ার করি যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা ব্যাখ্যা করুন। মানে দেখেন যে প্রশ্নগুলো দেখবেন এমন ভাবে থাকবে যে আপনার যে একেবারে ডকুমেন্টেড যে প্রিপারেশনটা যেগুলো একেবারে বই থেকে পড়তে হয়, যেমন এর আগে আমি ভূপ্রকৃতি নিয়ে কথা বললাম যে আমাদের ভূপ্রকৃতি কেমন, এটা আপনি হয়তো বই থেকে পাবেন, কিন্তু এর সাথে যে অংশটা আপনার 12 মার্কের কোশ্চেন হলে 8 মার্ক আমার আপনার এমন প্রশ্ন চাচ্ছে মনে হচ্ছে যে আপনি একজন বিশেষজ্ঞ ব্যক্তি, আপনি ওই যে আপনার বিশেষ যে মতামত ওইটাই লিখবেন, আপনি পক্ষে বিপক্ষে ব্যাখ্যা করবেন। আবার একই সাথে আপনি শুধুমাত্র যে এইগুলোর অপিনিয়ন রিলেটেড বা সম্পাদকীয় রিলেটেড বা হচ্ছে এই ধরনের ডকুমেন্টেড বিষয় বাদ দিয়ে ওইটার উপর ফোকাস করবেন তাও কিন্তু না, আপনার কোশ্চেনের সাথে কিন্তু ডকুমেন্টের যে বিষয়টা যেটা আপনাকে মুখস্থ করতে হচ্ছে যে আমাদের এইখানে এটা আছে, আমাদের আমাদের আয়তনটা এমন, আমাদের ভূপ্রকৃতি এমন, আমাদের এইখানে পাহাড় আছে, আমার এই দেশের পাশে এই দেশের সীমান্ত আছে, এটাও কিন্তু আপনার জানতে হচ্ছে যে আপনি একেবারে স্কিপ করে ওই দিকে যাবেন সেটারও সুযোগ নেই, আবার ওই দিকের টা সুন্দর করে পড়ে এটা স্কিপ করবেন এটারও সুযোগ নেই। তো সেটা যেমন যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব, এটা আপনি হয়তো মুখস্থ পাবেন যে আমার এত লোক বাইরে আছে, এই এই তথ্য আছে, বা এখান থেকে এই পরিমাণ টাকা আসে। এরপরে প্রবাসী আয় বৃদ্ধিতে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এটা একটা বিষয়। এর সাথে যুক্ত করে ধরেন এমনও দিতে পারে যে টাকার অবমূল্যায়ন ঠেকানোর জন্য আপনার কি ধরনের কৌশল নিতে হবে, এইখানে আবার আপনি কিছু ডকুমেন্টেড বিষয়ের পাশাপাশি আপনার কিছু মতামত ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে ধরেন এমন একটা প্রশ্ন পড়লো যে সাম্প্রতিক সময়ে মায়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গা যে সমস্যা সেটা কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা হুমকি তৈরি করছে কিনা। অর্থাৎ আমাদের যে সেন্ট মার্টিন আছে সেটার সাথে এই মায়ানমার পরিস্থিতি, মায়ানমারে যে গৃহযুদ্ধ হচ্ছে ওদের সামরিক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যে যুদ্ধটা করতেছে সেটার যে পরিস্থিতি, এবং আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই বিষয়গুলো আমাদের আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেটার উপর কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করবে কিনা। এখন দেখেন এই প্রশ্নটা কিন্তু উড়ে আসে নাই, এই প্রশ্নটা যে মানে এই ধরনের প্রশ্ন যে পড়তে পারে এটা উড়ে আসে নাই, কারণ আপনারা যদি একটু খেয়াল করেন এখানে 5-6 মাস আগের কথা বা সরকার পতনেরও কিছুদিন আগের কথা, তখন
মায়ানমারের ইস্যুজের জন্য আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাইতে পারতেছিলাম না। 4 দিনের মতো যাতায়াত বন্ধ ছিল, ওরা গোলাগুলি করতেছিল, আমাদের বোটের উপর গুলি করছিল। এটা একটা ইস্যুজ না, ওদের অভ্যন্তরীণ ইস্যুর জন্য আমি সেন্ট মার্টিন যাইতে পারতেছিলাম না তখন। আবার মাঝে মাঝে রোহিঙ্গাদের মধ্যে কিছু লোক মারামারি করে, তারা খুনাখুনি করতেছে, এইখান থেকে আবার কিছু লোক মায়ানমারে চলে যাচ্ছে যুদ্ধতে, ওদের মধ্যে আবার কিছু সংগঠন আছে। এই যে ইস্যুস গুলো আমাদের মানে কক্সবাজার বেল্টে কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতেছে কিনা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর বিশেষজ্ঞ মতামত চাচ্ছে। কিন্তু এই মতামত যে আপনি একেবারে আকাশ থেকে এনে দিবেন তা না, আপনাকে কিন্তু কিছু ইস্যুস আছে যেগুলোর উপর আপডেট থাকলে কেন ঘটলো আপনি লিখতে পারবেন। এই ধরনের প্রশ্ন আপনাকে মোকাবেলা করে পরীক্ষা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এইগুলো প্রিপারেশন আমরা কিভাবে নিব। অবশ্যই ধরেন মানে মানে আমি বলতেছি না যে আপনাকে মানে এইখানেই থাকলেই এটা হবে এমন না। আপনি একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, সেই গাইডলাইনে যদি আপনার বাসার থেকে হয় হলো, যদি কোচিং থেকে হয় হবে। তো এই গাইডলাইনে আপনাকে হয়তো বলা হবে যে আপনি ঠিক ঠিক এইভাবে পড়েন, এটা বা এই সম্পাদকীয়টা গুরুত্বপূর্ণ আছে, অমুক একটা লেখা পাওয়া গেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো, এটা আপনি নোট ডাউন করেন, এখান থেকে এই বিষয়গুলো আপনার মনে রাখা দরকার। এইভাবে আসলে প্রিপারেশনটা নিতে পারলে সাধারণ জ্ঞানের পরীক্ষাও ম্যাথের মতো দিয়ে আসা সম্ভব। এরপরে আমি সাধারণ জ্ঞানের দু একটা প্রশ্ন আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে ধরেন এই প্রশ্নটা এখন আপনার ফিলিস্তিন ইস্যু যেটা বা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই দুটা ঘটনা ঘটার পরে আম, আমাদের কাছে মোটামুটি একটা প্রশ্ন সবার কাছে জাগে যে জাতিসংঘ আসলে থেকে লাভটা কি, এটা কি আসলে মানে আদৌ দরকার আছে কিনা। ধরেন আপনি আগামী যদি 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ইস্যুস কোনো সমস্যার সমাধান না আসে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামে, তার মানে আপনারা যখন রিটেন দিবেন আপনাদের কাছেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে জাতিসংঘ রিলেটেড যে সমালোচনা আছে। তো এইখানে প্রশ্ন করতে পারে এমন যে আধুনিক বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কি ব্যর্থ কিনা। এখন আপনারা ধরেন এই প্রশ্ন আপনি লিখবেন, তো এক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন লেখার মধ্যে সবচেয়ে সমালোচনা আপনাকে করতে হবে নিরাপত্তা পরিষদের। আর নিরাপত্তা পরিষদের গঠন কি, সেটা কিভাবে চলে, কেন সেটা ব্যর্থ, সেখানে হচ্ছে এই যে মানে আমাদের পার্মানেন্ট 5 আছে, অর্থাৎ স্থায়ী 5টা সদস্য দেশ আছে, তাদের ভেটো ক্ষমতা আছে, আপনাকে কিন্তু ওইগুলো সমালোচনা করে লিখতে হবে। কারণ আপনি ওইগুলো সমালোচনা করলেন, একই সাথে এই ভেটো ক্ষমতা প্রয়োগ করার কারণে কোন দেশে কতটা ক্ষতি হয়েছে, কোন ইস্যুসটা পিছায় গেছে, এইভাবে এটা লিখতে হবে। তখন প্রশ্নটা যদি আরেকটু বড় পারে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গঠন এবং তার কার্যক্রমের আলোকে আপনি ব্যাখ্যা করেন যে জাতিসংঘ আমাদের আধুনিক বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ কিনা আর কি। আচ্ছা, এরপরে মনে করেন যে আগামী 5-7 বছর একটা ইস্যুস, অর্থাৎ 5-7 বছর তো আর আপনাদের তার মধ্যে আপনারা অনেক সবাই জুডিশিয়ারিতে হয়ে যাবেন বা আপনারা জয়েন করে ফেলবেন, কিন্তু আগামী 5-7 বছর এই ইস্যুটার গুরুত্ব কমবে না। সেটা হচ্ছে যে আহ মানে আপনারা যদি একটু একটু রিসেন্ট ইস্যুর প্রতি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আমাদের মায়ানমারের একটা অংশ এবং ইন্ডিয়ার একটা অংশ, অর্থাৎ ইন্ডিয়া 7 সিস্টারের একটা অংশ এবং আমাদের রাঙামাটি বান্দরবান এবং খাগড়াছড়ির একটা অংশ, মানে একই জায়গায়। এবং মানে কোনো না কোনো ভাবেই দেখবেন যে সেখানে খ্রিস্টান জনসংখ্যার বেশি। আমাদের বান্দরবান রাঙামাটির কিছু অংশ, 7 সিস্টারের কিছু অংশ এবং আপনার এই যে চীন রাজ্য যেটা আছে মায়ানমার, এবং কিছু কিছু জায়গা দেখবেন সেখানে 70-80% লোক হচ্ছে খ্রিস্টান। আমাদের এমনকি যেখানে আমাদের সারা বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা খুবই কম, 1-2% হবে না, সেখানে আমাদের এই রাঙামাটি বান্দরবানের কিছু কিছু উপজেলায় 30-35%, কোথাও 22%, 16% খ্রিস্টান জনসংখ্যা আছে। ইন্ডিয়াতেও 7 সিস্টার্সের কিছু কিছু জায়গায় বা সেখানে 70-80% খ্রিস্টান আছে। তো এই আমরা প্রায় সময় বিভিন্ন লেখালেখিতে দেখি যে দক্ষিণ এশিয়ায় একটা খ্রিস্টান রাষ্ট্র হবে কিনা, মানে নতুন একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রটা খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে হবে। তো এই প্রশ্নটা সবসময় আপনার এই প্রিপারেশন নেওয়া লাগতে পারে যে দক্ষিণ এশিয়া খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জন এই অঞ্চলগুলোর রাষ্ট্রগুলোর যে সার্বভৌমত্ব তার উপর হুমকি সৃষ্টি করতে পারে কিনা, প্রয়োজনীয় তথ্য আলোকে ব্যাখ্যা করতে হবে। কারণ এই আপনি ধরেন যে দক্ষিণ এশিয়ার একটা খ্রিস্টান রাষ্ট্র হয়, কিন্তু আলটিমেট 3টা রাষ্ট্র ভেঙে হইতে হবে, বাংলাদেশ, মায়ানমার এবং ভারত। তো 3টা রাষ্ট্রের সার্বভৌমত্ব অবশ্যই হুমকি। এখন ধরেন আপনি এই প্রশ্নটা পরীক্ষায় লিখবেন, তো আপনি লিখবেন, আপনি কি আকাশ থেকে এনে লিখবেন? লিখবেন না। তা আপনাকে ওই তথ্য দিতে হবে যে বাংলাদেশের রাঙামাটি বা বান্দরবনে এই উপজেলায় খ্রিস্টানের জনসংখ্যা এত, আমার মায়ানমারের চীন রাজ্যে খ্রিস্টান জনসংখ্যা এত, ভারতের যে 7 সিস্টার তার মধ্যে অমুক অমুক অঙ্গরাজ্যের মধ্যে খ্রিস্টান জনসংখ্যা এত। এখন দেখেন ভাই, কোন জায়গায় খ্রিস্টান জনসংখ্যা বেশি আছে এটা তো আর ওই রাষ্ট্রের উপর হুমকি না, বা ওইটা তো ওই রাষ্ট্র হয়ে যাবে এমনও না। তাহলে তো কলকাতা আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র হতো, কাশ্মীর, জম্মু কাশ্মীর আলাদা রাষ্ট্র হইতো, তা তো হচ্ছে না।
প্রশ্ন হলো যে এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্টলি খ্রিস্টান জনসংখ্যা বেশি, আবার এইখানে হচ্ছে সবসময় গৃহযুদ্ধের মতো লেগে আছে। আমাদের দেখবেন যে আমাদের ইভেন রাঙামাটি বনের মধ্যেও এইখানে এই কুকি চীন নামে একটা আপনার সংগঠন আছে, তারা আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ মতো করে। মায়ানমারে তো আছেই, এবং হচ্ছে যে আপনার সিভিল সিস্টার্স আছে। সো এই ইস্যুস গুলা কিন্তু ঘটতেছে। তখন আপনাকে এই ইস্যু তুলতে হবে যে আসলে এই কারণে আমরা মনে করতেছে বিশেষজ্ঞরা যে আসলে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্রের গুঞ্জন আছে। এখন সেটা যে আলটিমেট হয়ে যায় তাহলে তিনটা রাষ্ট্রের সার্বভৌমত্ব ভেঙে যাবে। এখন এইগুলাকে কিভাবে দমন করা যায়, এইভাবে আপনার সাড়ে 12 মার্কের একটা প্রশ্ন, সর্বোচ্চ আপনি 15-20 মিনিট সময় পাবেন, তাহলে ওইখানে আপনাকে ভালো রকম তথ্য দিয়ে খুব ভালো ভালো কথা লিখতে হবে। যে আপনি অনেক বেশি পেপারের মতো করে লিখে ফেলবেন এটাও হবে না, আবার খুব কম করে লিখবেন কিন্তু প্রয়োজনীয় কথা লিখবেন না, এটাও সম্ভব না। মানে এটা সম্ভব না বলতে এখানে ভালো নাম্বার পাওয়া সম্ভব। এরপরে ধরেন মানে আগামী 2-3 বছর না, আগামী 5-7 বছর বা 10-15 বছর, যতদিন না আমাদের দক্ষিণ এশিয়ায় মানে ফ্রি ট্রেড না হচ্ছে, অর্থাৎ মুক্ত বাণিজ্য যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নটার গুরুত্ব কমবে না। যে স্থানীয় মুদ্রায় লেনদেন যদি হয়, অর্থাৎ স্থানীয় মুদ্রা বলতে ধরেন বাংলাদেশ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কিনবে, ইন্ডিয়া তখন আবার বিক্রি করবে রুপিতে, বা বাংলাদেশ হচ্ছে মায়ানমার থেকে যখন প্রোডাক্ট কিনবে তখন বাংলাদেশ টাকা দিয়ে পে করবে, ওরা বিক্রি করলে আমরা টাকা দিব ওদের কাছে, আবার ওদের টাকা আমরা নিব। এইভাবে অর্থাৎ যে যার টাকা দিয়ে বা তার মুদ্রা রুপি দিয়ে আহ যদি লেনদেন হয় দক্ষিণ এশিয়ার বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে, সেক্ষেত্রে আসলে মানে সেখানে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে কিনা, বা হচ্ছে এটা কি ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে। তো এই প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা আমাদের কিভাবে রেডি করা দরকার, কি কি তথ্যের মধ্যে থাকতে হবে, এইগুলা যখন আপনার খাতায় নোট থাকবে, তো পরীক্ষা আসলে দেখবেন যে আপনি অটো এখানে 5-7 লাইন বা 15-20টা ইনফরমেশন 5-7 পৃষ্ঠা আপনি লিখে ফেলতেছেন। আচ্ছা, এরপরে ধরেন আমাদের দক্ষিণ এশিয়ায় ভারত যে রাষ্ট্রটা, আমরা এর আগে বা আরো 5-7 বছর ধরে শুধু একক আধিপত্য দেখতাম এশিয়াতে চীনের। এখন ইন্ডিয়া চাচ্ছে হচ্ছে দক্ষিণ এশিয়া শুধু না, এশিয়াতে তারা একটা আধিপত্য বিস্তার করতে। তো এটা সমন্বয় করার জন্য সে রাশিয়া বা চীনের রাশিয়া কখনো আমেরিকার সাথে, সে আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখতেছে, আবার রাশিয়ার কাছ থেকে 2 হাত দিয়ে তেল কিনতেছে। তো এই যে বিষয়গুলা, এখন এই এই যে ইস্যু যে এত মানে আজকেই শেষ, এত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে, কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হবে না যতদিন না ইন্ডিয়া এবং চীনের মধ্যে দূরত্ব না কমতে, যতদিন ইন্ডিয়ার মধ্যে এই স্বপ্নটা কমে যাচ্ছে যে সে আসলে এশিয়ায় সুপার পাওয়ার হতে চায় না বা অন্যদের কন্ট্রোল করতে চায় না। তো যেহেতু ইন্ডিয়া এটা মেনে নিবে না, ইন্ডিয়া চাইবেই এটা সে দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হবে বা দক্ষিণ এশিয়াতে সে কন্ট্রোল করবে। তো তো এই ইস্যু আমাদের সামনে থাকবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামুক বা না থামুক, ফিলিস্তিন ইস্যুর সমাধান হোক বা না হোক, এই ভারত রাশিয়া চীনের যে জটিল সমীকরণ, যে এদের সম্পর্কের মধ্যে যে জটিলতা আছে, এই ইস্যু খুব দ্রুত সমাধান হচ্ছে না। সো ভারত রাশিয়া এবং চীনের মধ্যে যে জটিল সমীকরণ সম্পর্কের, সেটার কারণে কিন্তু আমরা এই বাংলাদেশ মায়ানমার ভারত বা আমাদের মানে নেপাল ভুটান এরা কিন্তু খুব প্রেশারের মধ্যে থাকতেছে, পাকিস্তান সমস্যার মধ্যে থাকতেছে। এরকম টাইপের প্রশ্ন অনেক সময় পড়তে পারে বা পড়েও, যে ভারত রাশিয়া চীন সম্পর্কে যে জটিল সমীকরণ, সেটা কি আমাদের এশিয়ার যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে তাদের উপর কূটনৈতিক কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করতেছে কিনা। এখন এটাকে আপনার তখন এইভাবে লিখতে হবে যে আসলে আহ কাদের সাথে কি ধরনের সম্পর্ক। অনেক সময় দেখেন যে আমাদের দেশে নির্বাচন হবে, 24-এর নির্বাচন হবে, আমাদের সব মন্ত্রীরা ইন্ডিয়াতে যে যোগাযোগ করতেছে, তারা আসতেছে। আমাদের যদি আপনি 14 সালের ইলেকশন দেখেন, তারও আগে দেখেন, যুদ্ধ বা যুদ্ধ পরবর্তী বিভিন্ন সময় ইন্ডিয়ার প্রতিনিধি চলে আসছে, চায়না আসতেছে, এদিকে রাশিয়া বলতেছে ভাই যে সরকার আসে আমি তার সাথে কাজ করবো। শুধু যে এটা ধরেন আমাদের দেশে হচ্ছে এমন না, আপনি দেখেন যে ভারত রাশিয়া চীন আহ আমেরিকা তো করবেই, এই তিনটা রাষ্ট্র দেখেন এশিয়ার যে কোনো দেশ, সেখানে যে ইস্যু হচ্ছে তারা তাদের প্রভাব নিয়ে হাজির হচ্ছে। তারা বিভিন্ন রকম, তারা ভারত একটা স্টেটমেন্ট দিচ্ছে, চীন আলাদা করে একটা দিচ্ছে। তো এই বিষয়গুলো যে আমাদের ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো আছে, আমরা যে ছোট দেশগুলো আছে, যারা মানে এখনো সুপার পাওয়ার না, বা এখনো হচ্ছে যে তাদের নিজেদের সামরিক শক্তি বা কূটনৈতিক সেরকম স্ট্রং না, তারা আসলে এটা কিভাবে মোকাবেলা করতেছে বা তাদের দেশে এই ধরনের কোনো প্রভাব পড়তেছে কিনা। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় মানে মানে পড়বে তা না, পড়তেছে আর কি। তো এই ধরনের প্রশ্নগুলা কিভাবে সমাধান করা যাবে বা করতে হবে, সেই বিষয়গুলা মানে যদি শুরুতেই খেয়াল রাখা যায়, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট যদি শুরুতেই খেয়াল রাখা যায়, তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি একটা প্রিপারেশন হচ্ছে। আচ্ছা, এখন
আমি মোটামুটি একটু আলোচনা করলাম আর কি। এটা আসলে ওইভাবে ক্লাসও না, জাস্ট আপনাদের সাথে বলা আসলে যে সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে বা এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করা যেতে পারে। তো এখন অনেকে আবার পরে জয়েন করছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আর কি। স্যার যে কোনো একটা সাবজেক্টে কি ইংলিশে দিয়ে আবার অন্যগুলো বাংলাতে দিতে পারবো, এমন করতে পারবো? যেমন অপরাধ হয়তো ইংলিশে দিলাম, আবার এই সংবিধান যে বা আচ্ছা, শোনেন, আপনি একটা সাবজেক্ট ইংলিশ দিয়ে শুরু করবেন মানে ইংরেজিতে শেষ করবেন। তো আপনি 4টা ইংরেজিতে দিলেন, 5টা বাংলায় দিলেন, কোনো সমস্যা নেই। আপনি সবগুলা শুধুমাত্র বাংলাটা আপনি বাংলায় দিবেন, বাকি 9টা সাবজেক্ট আপনি ইংলিশে দেন দিতে পারবেন, বাংলায় দেন দিতে পারবেন। কিন্তু আপনি একই সাবজেক্টের মধ্যে বাংলা ইংলিশ করতে পারবেন না। একটা সাবজেক্ট আপনি ইংলিশ দিয়ে শুরু করলে ইংলিশ দিয়ে শেষ করবেন, বাংলা দিয়ে শুরু করলে বাংলা দিয়ে শেষ করবেন। এটা হলো বিষয়। জি স্যার, কোনো টার্মিনোলজি কি ইংলিশে মানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো যে বাংলার মধ্যে হ্যাঁ, এটা লেখার লিখতে সময়? পারবেন। আপনি টেকনিক্যাল শব্দটা প্রশ্নই লেখা থাকে যে টেকনিক্যাল শব্দ আপনি ইংলিশে লিখতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা প্রশ্নের মধ্যেও লিখে দেয় যে আপনি technical শব্দ ইংলিশে লিখতে পারবেন। তো জি স্যার। প্রশ্নের মধ্যে না, সরি, সিলেবাসের মধ্যে কথাটা লেখা আছে যে আপনি চাইলে টেকনিক্যাল শব্দ ইংলিশে লিখতে পারবেন। জি আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের ক্ষেত্রে মার্কের কোনো ডিফারেন্স আছে কিনা? আচ্ছা, সাকিব ভাই আপনি মনে হয় পরে জয়েন করছেন, তারপর আমি জি, বিষয়টা বলি যে বাংলা এবং ইংলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি যে ভাষায় ভালো লিখতে পারবেন এই ভাষায় লিখবেন, এবং এটার কারণে আপনার নাম্বারে কোনো ডিফারেন্স হবে না। এটা ধন্যবাদ। আপনি এক শতভাগ নিশ্চিত থাকেন। আপনার যে যাই বলুক, আপনি যে ভাষায় ভালো লিখতে পারেন, আপনি তো এখানে অসংলগ্ন কোনো কথাবার্তা অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখে তো পার করতে পারবেন না। জি হয়তো জি ইবারত লিখে ভাইবা দিয়ে যাওয়া সম্ভব, অনেকবার ভাইবা দেওয়া সম্ভব, আলটিমেট সুপারিশ করতে হওয়া যাবে না। সো আপনি যে ভাষায় ভালো লিখেন, আপনি বাংলায় লিখেও ফার্স্ট হইতে পারেন, ইংলিশে লিখেও ফার্স্ট হইতে পারেন, বাংলায় লিখেও চাকরি পাইতে পারেন, ইংলিশে লিখেও চাকরি পাইতে পারেন। কিন্তু যে ভাষাটা আপনি ভালো লিখবেন, মানে আপনি ইউনিভার্সিটি হিসাবটা ভুলে যান, ইউনিভার্সিটি কিন্তু আমরা বাধ্য হয়ে ইংলিশে লিখি। জি তো ইউনিভার্সিটি হিসাবটা বাদ দেন। অনেকে ইংলিশে মানে ইউনিভার্সিটিতে বাধ্য হয়ে ইংলিশে লেখে না, তার সে খুশি ইংলিশটা পেয়ে, কিন্তু অনেকে বাধ্য হয়ে লিখে। তো এটা হিসাব ভুলে যে আপনি 10টা পরীক্ষা আপনাকে দিতে হবে, যে ভাষায় আপনি লিখতে পছন্দ করবেন, আপনি কোনো প্রশ্ন কমন না পড়লেও 2 লাইন লিখতে পারবেন, এই ভাষাটাই লেখা উচিত। জি ধন্যবাদ। স্যার, প্রতিটা পরীক্ষার ডিউরেশন কত টাইম স্যার? লিখিত পরীক্ষা 3 ঘন্টা। আর স্যার এটা কোথায় অনুষ্ঠিত হয়? পরীক্ষাটা মানে বিষয় হলো যে বিজিএসসি আর কি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যারা আছে, তারা লিখিত পরীক্ষাটা নিবেন তাদের ইচ্ছা মতো আর কি, এটাই তো নিয়ম। মানে এটা তো আর বলা নাই যে গাইডলাইনের ভিতর যা অমুক যায় নিব। কিন্তু প্র্যাকটিস হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষাটা হয় উইলস লিটল ফ্লাইওভার স্কুল, যেটা আছে আপনার কাকরাইল মোড়ে এখানে। আর হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী গার্লসে হয়। আর সিদ্ধেশ্বরী স্কুল নামে আরেকটা স্কুল আছে বেইলি রোডের মোড়ে। আর অ্যাপ্লিকেন্ট আরো বেশি হলে মগবাজারের সিদ্ধেশ্বরী আরেকটা কলেজ আছে আর কি। এই 4টা প্রতিষ্ঠানে প্রিলিমিনারি হয়। লাস্ট 6 বা 7 বছর জুডিশিয়ারির আপনি যদি হিস্ট্রিটা দেখেন, প্রিলিমিনারি এই 4টা প্রতিষ্ঠানে হয়। আর লাস্ট 6বার টানা রিটেন হয়েছে হচ্ছে আপনার সিদ্ধেশ্বরী গার্লসে, যেটা বেইলি রোডে অবস্থিত, রিটেনটা। আর ভাইবাটা হচ্ছে বিজিএসসি যে হেড অফিস, আপনার সুপিয়া কামাল হলের পাশে ঢাকা ইউনিভার্সিটির এখানে, ওইখানটায় হয় ভাইবাটা ওদের, ওদের হেড অফিসে। আর আপনার রিটেনটা সিদ্ধেশ্বরী গার্লসে হয়, এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, ওই প্রতিষ্ঠানে হয়। এটার পরিবেশ খুবই ভালো, ভিতরে পুকুর আছে, গাছপালা বেশ ভালো, মানে ঠান্ডার মতো আর কি। এই জন্য হয়তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু বেইলি রোড এটা, জাস্টিসটা খুব সহজে মুভ করতে পারেন, এই জন্য ওই প্রতিষ্ঠান হয়তো চুজ করা। তো রিটেনটা ওইখানে হয়, প্রিলিমিনারিটাও ওইখানে হয়, সাথে আরো 3টা প্রতিষ্ঠান যুক্ত করে অ্যাপ্লিকেন্টের উপর ভিত্তি করে। জি স্যার, থ্যাংক ইউ। তবে এটা কিন্তু নিয়ম না, এটা হচ্ছে ওনারা যেখানে মনে করেন সেখানে নিতে পারেন। আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপাতত আজকে এটা আমরা এই ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি আর কি। পরবর্তীতে আপনাদের
ক্লাসের শিডিউল এবং কোন ক্লাস নেওয়া হবে, টাইম, এগুলো হ্যাঁ, বিস্তারিত আমাদের জানাই হচ্ছে দেওয়া হবে। ক্লাস কত সময় ধরে হবে? মানে আমাদের এইখানকার ক্লাসটা আচ্ছা, অ্যাডমিনের কাছে জানতে হবে, তারপর মিনিমাম তো 1.5 ঘন্টা তো হবে, 1.5-2 ঘন্টা করেই হবে আর কি। কারণ এর কম সময়ে আসলে একটা টপিক তো বোঝানো পসিবল না। মাঝে মাঝে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট হবে, কিন্তু 1 ঘন্টার কম না। 1 ঘন্টা 20, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম হবে আর কি। জি, তাহলে আপনারা ভালো থাকবেন। আপনাদের হয়তো আর কারোর প্রশ্ন নাই। তো আমি আপাতত আজকের মতো এটা শেষ করতে চাচ্ছি আর কি। ওকে স্যার, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।